আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য আহ, দেওয়ানি কার্যবিধির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ছিলাম। তার ধারাবাহিকতায় আমাদের এই ক্লাস, আশা করছি আমাদের পূর্বের ক্লাসগুলো দেখেছেন ইতিমধ্যে। যারা দেখেননি তারা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করি। যে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে একটি আদালত রায়ের পূর্বে ক্রোকের আদেশ প্রদান করে থাকেন। তাহলে প্রাসঙ্গিক বিধান উল্লেখ পূর্বক আলোচনা করুন। কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে একটি আদালত রায়ের পূর্বে ক্রোকের আদেশ প্রদান করে থাকে, প্রাসঙ্গিক বিধান উল্লেখ পূর্বক আলোচনা করুন। অনুরূপ ক্রোকের আদেশ লাভের জন্য কি কি শর্ত পূরণ করতে হয়? চতুর্থ বিজিএসে আসছে, সপ্তম বিজিএসে আসছে। দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 38 বিধি 5 অনুযায়ী মোকদ্দমার যে কোনো পর্যায়ে এফিডেভিট সহ বা অন্য কোনো উপায়ে যদি আদালত সন্তুষ্ট হন যে বিবাদীর বিরুদ্ধে জারি বা কার্যকর হতে পারে এমন ডিক্রি জারি, বাধাদান বা বিলম্বিত করার উদ্দেশ্যে বা সম্পত্তি বা সম্পত্তির অংশ হস্তান্তর করার উপক্রম করেছে বা আদালতের আঞ্চলিক ইখতিয়ারের বাইরে অপসারণের উপক্রম করেছে, সেক্ষেত্রে আদালত আদেশের উল্লেখিত পরিমাণ অঙ্কের টাকা জামানত হিসেবে দাখিল করার নির্দেশ দিবেন, অথবা সে কেন জামানত প্রদান করবে না তার কারণ দর্শাতে বা হাজির হওয়ার জন্য বিবাদীর প্রতি নির্দেশ দিতে পারবেন। আদালত এরূপ নির্দেশ না দিয়ে শর্ত সাপেক্ষে উক্ত সম্পত্তি ক্রোকের নির্দেশ দিতে পারে। এরপর দেখেন, আমরা একটু দেখি যে বিধি 6 অনুসারে বিবাদী জামানত প্রদান না করা কারণ দর্শাতে ব্যর্থ হলে অথবা নির্ধারিত সময়ের মধ্যে জামানত দিতে ব্যর্থ হলে আদালত উল্লেখিত সম্পত্তি বা এর অংশ ক্রয় করার নির্দেশ দিতে পারে। বিধি 7 অনুসারে ডিক্রি কার্যকর করার জন্য যে প্রক্রিয়ায় সম্পত্তি ক্রয় করা হয় একই প্রক্রিয়া রায়ের পূর্বে সম্পত্তি ক্রয় করা যাবে। উল্লেখ্য যে আদেশ 38-এর অধীন সম্পত্তি ক্রয় থাকা অবস্থায় বাদীর পক্ষে ডিক্রি দেওয়া হলে বাদীকে ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে পুনরায় উক্ত সম্পত্তি ক্রয় করার জন্য আবেদন করতে হবে না। এরপরে দেখেন যে কোন ধরনের দেওয়ানি মোকদ্দমা রায়ের আগে বিবাদী সম্পত্তি ক্রয় করার প্রার্থনা করা যায়, আমরা সে বিষয়টা দেখি। দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 38 বিধি 5 থেকে 13-এর মধ্যে রায়ের আগে বিবাদী সম্পত্তি ক্রয়ের বিধান বলা আছে। বিধি 5-এর 1 অনুযায়ী রায়ের আগে বিবাদী সম্পত্তি ক্রয়ের আদেশ দেওয়ার অন্যতম শর্ত হলো বিবাদীর বিরুদ্ধে কোনো ডিক্রি প্রদত্ত হলে তা জারিকরণে বাধাদান বা বিলম্বিত করার চেষ্টা করা। এই শর্তটিতে ডিগ্রি কথাটি গুরুত্বপূর্ণ, কারণ সকল প্রকার দেওয়ানি মোকদ্দমায় আদালত ডিগ্রি প্রদান করে থাকবেন। তাই আদেশ 38-এর অধীন রায়ের পূর্বে ক্রোক শুধুমাত্র কোনো বিশেষ দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে নয়, বরং সকল দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার বিবাদী মোকদ্দমা বিলম্বিত বা ডিগ্রি জারিতে বাধাদানের সুযোগ থাকে, তাই বলা যায় রায়ের পূর্বে ক্রোকের ক্ষমতা আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। এরপরে দেখেন, আমরা দেখি যে কোন ধরনের সম্পত্তি রায়ের আগে ক্রয়যোগ্য নয়। দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 38 বিধি 12 অনুযায়ী কৃষকের দখলে থাকা কৃষিজাত দ্রব্য রায়ের আগে ক্রয় করার জন্য বাদী আবেদন করতে পারবে না। কৃষকের দখলে থাকা কোনো কৃষিজাত দ্রব্য রায়ের পূর্বে ক্রয় করার জন্য বাদী আবেদন করতে পারবে না। এরপর দেখেন, কোন আদালতের স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দানের ক্ষমতা নাই। এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908-এ আদেশ 38 বিধি 13-তে বলছে স্মল কজেস কোর্ট স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারবে না। এরপরে আসি আমরা
যে রায়ের পূর্বে ক্রোক এবং রায়ের পরে ক্রোকের ফলাফলটা কি? রায়ের পূর্বে ক্রোকের ফলাফল। রায়ের পূর্বে ক্রোকের ফলাফল দেওয়ানি কার্যবিধি 38 এর আদেশ 38 বিধি 5 অনুযায়ী কেন ক্রোক করা হবে না এর কারণ দর্শাতে বা জামানত দাখিলে ব্যর্থ হলে বিধি 6 অনুযায়ী ক্রোক আদেশ দেওয়া হয়। রায়ের পূর্বে ক্রোকের ফলাফল হলো সম্পত্তি ক্রয় করা হলে বিবাদী তার প্রয়োজন মতো সম্পত্তি ব্যবহার বা কাজে লাগাতে পারবে না। ক্রোকাদেশের পর সম্পত্তি হস্তান্তর বা হস্তান্তরের চুক্তি করতে পারবে না। ঠিকটি জারির পূর্বে ক্রোকৃত সম্পত্তি নিলামে বিক্রি করতে পারবে না। এরপরে দেখেন বিধি 8 অনুযায়ী রায়ের পূর্বে ক্রোকৃত কোনো সম্পত্তির উপর যদি কোনো দাবি উত্থাপিত হয় তাহলে আদালত উক্ত দাবি সম্পর্কে তদন্ত করতে পারেন। এরপরে দেখেন বিধি 9 অনুযায়ী জামানত দাখিলের মাধ্যমে এভাবে প্রকৃত সম্পত্তি ক্রোকমুক্ত করা যায়। 9, যে মোকদ্দমা ক্রোকাদেশ দেওয়া হয়েছে সেটি খারিজ হলে ক্রোকাদেশটির সাথে সাথে খারিজ হয়ে যাবে। মোকদ্দমা খারিজ হলে ক্রোকাদেশটাও খারিজ হয়ে যাবে। এরপরে বিধি 11 অনুযায়ী রায়ের পূর্বে ক্রোক করা হলে ডিগ্রি জারির সময় তা ক্রোক করার প্রয়োজন নাই। রায়ের পর আমরা একটু দেখব এখন রায়ের রায়ের পর ক্রোকের ফলাফল দেওয়ানি কার্যবিধি 1908 এর 21 আদেশের 43 থেকে 53 অনুযায়ী অস্থাবর সম্পত্তি এবং 54 থেকে 57 অনুযায়ী স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়। রায়ের পূর্বে ক্রোকের ফলাফল সম্পর্কে 64 ধারায় আলোচনা করা হয়েছে। 64 অনুযায়ী কোনো সম্পত্তি ক্রয় করা হলে ব্যক্তিগতভাবে উক্ত সম্পত্তি বা স্বার্থের হস্তান্তর বা ক্রয়ের বিপরীতে সম্পত্তি হতে ডিগ্রিদায়ীকে কোনো ঋণের বা লভ্যাংশের অর্থ প্রদান ক্রয় সংক্রান্ত দাবি দেওয়া বিরুদ্ধে বাতিল বলে গণ্য হবে। এরপরে আমরা দেখি আপনার মক্কেল সারাপাতের পক্ষে আপনি 20 লক্ষ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মানি স্যুট দায়ের করেছেন। মামলাটি বিচারাধীন অবস্থায় আপনি অবহিত হন যে কালাম চট্টগ্রামের ডবলমুরিং মুছায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি বিক্রয়ের চেষ্টা করছে। মানিসুটের ভবিষ্যৎ ডিগ্রি কার্যকর করার নিশ্চিত করার জন্য আপনি আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করবেন? অ্যাডভোকেটশিপ 2012-তে আসছে। আলোচ্য অংশের বিবাদী কালাম তার একমাত্র সম্পত্তি বিক্রয়ের চেষ্টা করছে যা মোকদ্দমা তার বিরুদ্ধে জারি কার্যক্রমে বাধা দান বা বিলম্বিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। ফলে এই অবস্থায় আমি মোকদ্দমার বাদী শাহপাতের আইনজীবী হিসেবে আদালতের নিকট দেওয়ানি কার্যবিধির 38 আদেশের 5 অনুসারে রায়ের পূর্বে সম্পত্তি ক্রয়ের আবেদন করব। আমরা একটু পরের প্রশ্ন দেখি যে এখানে কি বলা আছে। কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে একটি আদালত রিসিভার নিয়োগের আদেশ প্রদান করে থাকে? প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অধীন কখন একটি দেওয়ানি মোকদ্দমার রিসিভার নিয়োগ করা যায়? অ্যাডভোকেটশিপ 2022-এ বলা আছে। একজন রিসিভারের দায়িত্ব কি? 2022-এ আসছে। তারপর হলো রিসিভার কি, এটা অ্যাডভোকেটশিপ 7-10-এ আসছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন হইতে পারে। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1878-এর 44 অনুযায়ী বিচারাধীন মোকদ্দমা তত্ত্বাবধায়ক নিয়োগ আদালতের সুবিবেচনার উপর নির্ভরশীল। রিসিভার নিয়োগের ধরন, ফলাফল এবং তার অধিকার, ক্ষমতা, কর্তব্য, দায়-দায়িত্ব দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 হতে বোঝা যায় যে দেওয়ানি কার্যবিধির অধীন রিসিভার নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিধান প্রয়োগ করা হয়। দেওয়ানি কার্যবিধি 40 দেওয়ানি কার্যবিধির 40 ধারা অনুসারে রিসিভার নিয়োগ, তারপর পারিশ্রমিক, দায়িত্ব ইত্যাদি নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেওয়ানি কার্যবিধির 40 আদেশের এক বিধি অনুসারে আদালতের নিকট ন্যায়সঙ্গত সুবিধাজনক মনে হলে আদালত নিম্নোক্ত বিষয়ে আদেশ দিতে পারেন। এটা হলো ডিগ্রির পূর্বে বা পরে
সম্পত্তি তত্ত্বাবধানের জন্য রিসিভার নিয়োগ করতে পারেন। কখন পারেন? ডিক্রির পূর্বে বা পরে। আমরা ডিক্রিটা একটু মনে রাখি। সম্পত্তি দখল বা জিম্মাদার হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারেন। কোনো সম্পত্তির দখল বা জিম্মাদারি হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারেন। এটা এরপরে হলো তা রিসিভার দখলে, হেফাজতে, ব্যবস্থাপনায় সোপর্দ করতে পারেন। তাহলে কারো হেফাজতে বা কারো দখলে, কোনো কাস্টডিতে সেটা ইয়ে করতে পারে, অথবা সম্পত্তি দখল বা জিম্মাদারি হতে কাউকে অপসারণ করতে, তাইলে রিমুভ করতে, তাইলে আমরা মনে রাখতে পারি ডি ফর ডিগ্রি, রূপকথ্যে বলার চেষ্টা করি। তারপরে সি ফর কাস্টডি, অর্থাৎ রিসিভার দখলে বা হেফাজতে ব্যবস্থাপনা সোপর্দ করতে পারেন। এবং আর ফর রিমুভ, কি রিমুভ করতে পারেন? কোনো দখল বা জিম্মাদারি হতে অপসারণ করার জন্য রিসিভার নিয়োগ করতে পারেন। এরপরে হলো বিধি 2 অনুসারে আদালত একটি সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা রিসিভার কাজের পারিশ্রমিক ধার্য করতে পারেন। এখানে পারিশ্রমিক ধার্য করতে পারেন 2 অনুসারে। এরপরে আমরা দেখি রিসিভারের দায়িত্বগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। রিসিভারের কি কি দায়িত্ব রয়েছে? রিসিভারের দায়িত্ব সমূহ: দেওয়ানি কার্যবিধি আদেশ 40 বিধি 3 অনুযায়ী রিসিভারের দায়িত্ব সমূহ হলো, তারা কি করবে? সম্পত্তি বাবদ প্রাপ্ত আয় যথাযথ হিসাব, তারা 1 নম্বরে হিসাব দিবে। হিসাব দানের জন্য আদালত কর্তৃক নির্ধারিত জামানত দাখিল, এরপরে আদালত কর্তৃক নির্ধারিত ফর্মে নির্ধারিত সময়ে হিসাব দাখিল করবে। তারপরে আদালতের নির্দেশ অনুযায়ী তার নিকট হতে পাওনা অর্থ তারা পরিশোধ করবে। রিসিভার স্বেচ্ছাকৃত ত্রুটি বা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির কোনো ক্ষতি হলে তার জন্য দায়ী হওয়া। তাইলে মোটামুটি আমরা দেখতেছি সে অ্যাকাউন্ট অর্থাৎ হিসাব করবে, তারপরে হলো সে সাবমিট করবে হিসাবগুলো, নির্দিষ্ট ফর্মে সময়ে হিসাব দাখিল করবে, হিসাব সাবমিট করবে। এরপরে হলো উনি এই টাকা পয়সাগুলো পরে পরিশোধ করবে হিসাব সাবমিটের পরে। লাস্টে এসে তার যে রেসপন্সিবিলিটি আছে, রিসিভারের ত্রুটি বা গুরুতর অবহেলার ধরুন যদি কোনো ক্ষতি হলে তার জন্য সে কি হবে? রেসপন্সিবল হবে, দায়ী হবে। তাহলে আমরা স্পার মনে রাখতে পারি, তাহলে আমাদের মোটামুটি হয়ে যায়। এরপরে হচ্ছে আমরা একটু দেখি যে সহকারী জজ কর্তৃক প্রদত্ত রিসিভার নিয়োগের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি। সহকারী জজ প্রদত্ত রিসিভার নিয়োগের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ জেলা জজ নিকট আপিল করতে পারবে, কারণ এটা 43-1 বিধি অনুযায়ী একটা আপিলযোগ্য আদেশ। এরপরে আমরা চলে যাই, নিষেধাজ্ঞাতে চলে যাই। কোন আইনের বিধান বলে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে? আমরা একটা অস্থায়ী নিষেধাজ্ঞাতে যাই। দেওয়ানি মামলায় কখন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে? অস্থায়ী নিষেধাজ্ঞা কখন একটি মামলার মঞ্জুর করা যেতে পারে? দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 53 ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা এমন একটি নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। মামলার যে কোনো অবস্থাতেই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, দেওয়ানি কার্যবিধি দ্বারা তা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হলেও অস্থায়ী নিষেধাজ্ঞার বিধান নিয়ন্ত্রিত হবে দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 ধারা। দেওয়ানি কার্যবিধি 39-এর বিধান অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয়। এরপরে দেখেন দেওয়ানি মামলায় যখন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, আদেশ 39 বিধি 1 অনুযায়ী যে ক্ষেত্রে কোনো মোকদ্দমায় এফিডেভিট সহ বা অন্য কোনোভাবে প্রমাণিত হয় যে মোকদ্দমার কোনো পক্ষ দ্বারা মোকদ্দমার বিরুদ্ধভুক্ত সম্পত্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হস্তান্তরিত হয়ে যাবে, বা ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হওয়ার কি হচ্ছে ঝুঁকির সম্মুখীন আছে। তাইলে দেখেন, ধ ফর ধ্বংস, ক্ষয় ফর ক্ষতি, হ ফর হস্তান্তরিত, বড়শিকের বিপর বিক্রয় হয়ে যাবে, দক্ষ হবি। তাহলে বিবাদী এটা দিয়ে মনে রাখতে পারেন, বিক্রেতার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা হস্তান্তর করার হুমকি প্রদর্শন বা ইচ্ছা প্রকাশ করছে।
সেক্ষেত্রে আদালত উক্ত কাজ রোধ করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারবেন, অথবা মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আদালত যেরূপ উপযুক্ত মনে করবে সেরূপ আদেশ দিতে পারবেন। এছাড়া 2-1 অনুসারে আহ, যদি চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধন করা হয়ে থাকে, বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। হ্যাঁ, দুইয়েও পারে। 39-1 এবং 39-2 যখন কোনো কন্ট্রাক্ট ব্রিচ করবে তখন এটার জন্য পারা যায়। এখন একটু আমরা দেখার চেষ্টা করি যে আপনার কে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ এর জন্য আবেদন করতে পারেন। 39-1 এবং 2 বিধি বক্তব্য হতে বোঝা যায় মোকদ্দমার যে কোনো পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে। মোকদ্দমার বিরোধভুক্ত কোনো সম্পত্তি মোকদ্দমার কোনো পক্ষ দ্বারা যদি ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত, হস্তান্তরিত, ঝুঁকিতে বা আহ, অপর কোনো পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের জন্য আবেদন করতে পারে। এ থেকে বোঝা যায় যে মোকদ্দমার বাদী বিবাদী যে কোনো পক্ষ, এখানে বাদী বিবাদী যে কোনো পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের জন্য আবেদন করতে পারে। এরপরে আমরা দেখি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কার বিরুদ্ধে কখন থেকে কার্যকর হয়। আদেশ 39-এর বিধি 1-2 এর বক্তব্য বিশ্লেষণে দেখা যায় যে মোকদ্দমার যে কোনো পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে আবেদন করতে পারে। বাদী অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের জন্য আবেদন করলে তা বিবাদী তার বিরুদ্ধে কার্যকর হবে। আবার বিবাদী অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের আবেদন করলে তা বাদীর বিরুদ্ধে কার্যকর হবে। এছাড়াও 5 ক, বিধি 5 ক এর বিধান সাপেক্ষে সরকারি আইনজীবীর উপর নোটিশ দিয়ে শুনানির সুযোগ দিয়ে বেসরকারি পক্ষের অনুরোধে সরকার বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে। কোনো শরিক বা তার দখলে থাকা সম্পত্তির নির্দিষ্ট অংশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারে না, এই মর্মে শরিকদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করতে পারবে, বাধা সৃষ্টি করতে পারে না। তাইলে আমরা আবার দেখি যে নির্দিষ্ট অংশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারে না, এই মর্মে যে শরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রার্থনা করতে পারবে। উপযুক্ত আলোচনা থেকে বলা যায় অস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা যে কোনো পক্ষের বিরুদ্ধে করা যায়, তবে অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে করা যায় না। আমরা আরেকটু দেখি বিষয়টা গুরুত্বপূর্ণ, দেখেন। এছাড়া বিধি 5 ক এর বিধান সাপেক্ষে সরকারি আইনজীবীর উপর নোটিশ দিয়ে ও শুনানির সুযোগ দিয়ে বেসরকারি পক্ষের অনুরোধে সরকার বা বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে। নোটিশ দিতে হবে বাধ্যতামূলক 5 ক অনুযায়ী। এরপরে হলো কোনো শরিক তার দখলে থাকা সম্পত্তির নির্দিষ্ট অংশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারে না। কোনো শরিক তার দখলে থাকা সম্পত্তির নির্দিষ্ট অংশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে না, এই মর্মে অন্য শরিক দ্বারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রার্থনা করতে পারবে। অতএব উপযুক্ত আলোচনাকে বলা যায় অস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা যে কোনো পক্ষের বিরুদ্ধে কার্যকর করা যায়, তবে অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে করা যায় না। এরপরে আমরা দেখি যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যখন থেকে কার্যকর করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন একটা নিষেধাজ্ঞা যা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে এবং আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা কার্যকর থাকে। এরপরে আমরা দেখি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালতের বিবেচ্য উপাদানগুলো কি, বর্ণনা করুন। অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদানের পূর্বে আদালত কি কি বিষয় বিবেচনা করে থাকেন। অ্যাডভোকেটশিপ 2005-6 একসাথে আসছে, আপনারা বারবার বলেন যে বিগত সনের প্রশ্ন আসলে পরের সনে আসে না। এই দেখেন 5-এও আসছে, 6-এও আসছে। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের ক্ষেত্রে আদালত কর্তৃক অনুসৃত নীতিমালাগুলো কি। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর বিধানের আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর কিংবা নামঞ্জুরের আদালতের ক্ষমতা বা অনুসরণীয় নীতিমালাগুলো কি 2022 সালেও আসছে। দেওয়ানি কার্যবিধি আদেশ 39-এর বিধানে অস্থায়ী নিষেধাজ্ঞার জারির ক্ষেত্রে কি নীতিমালা অবলম্বন করতে হবে, কি বিষয় বিবেচনা করতে হবে, এই বিষয়ে কিছু উল্লেখ নেই। তবে এই বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত অভিমত রয়েছে যে এবং পর্যালোচনা করলে কিছু দিক নির্দেশনা নীতিমালা পাওয়া যায়। যেসব দিক নির্দেশনা বা নীতিমালা অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর বা অগ্রাহ্য করার পূর্বে আদালতকে নিম্নোক্ত বিষয় বিবেচনা করতে হবে।
অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালতকে কি কি বিষয় বিবেচনা করতে হবে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। দেখেন, এখানে আপনাকে দেখতে হবে হলো আপাত দৃষ্টিতে মোকদ্দমা থাকতে হবে, অর্থাৎ প্রাইমা ফেসি কেস আছে কিনা, প্রার্থীর প্লিডিংস বা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত বিবেচনা করে তার দাবি সত্য বলে প্রতীয়মান হলে এবং মামলা তার প্রতিকার পাওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকলে প্রার্থীর আপাত দৃষ্টিতে মোকদ্দমা আছে বলে গণ্য হবে। প্রার্থিক এই প্রাইমা ফেসি কেস থাকলে নিষেধাজ্ঞার বিষয়টি প্রার্থিক পক্ষে বিবেচিত হবে। এর ফলে আমরা দেখি যে আপনার অপূরণীয় ক্ষতি বা ইরিফেয়ারেবল লস, অর্থাৎ নিষেধাজ্ঞা জারি না হলে প্রার্থীর অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা বিবেচনায় করতে হবে। যে ক্ষতি সাধারণ অর্থের দ্বারা পূরণ করা হয় না তা হচ্ছে অপূরণীয় ক্ষতি। অপূরণীয় ক্ষতির সম্ভাবনা থাকলে প্রার্থী নিষেধাজ্ঞা পেতে পারেন। এরপরে হচ্ছে হলো পক্ষগণের সুবিধার ভারসাম্য, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স। কোনো পক্ষের আবেদন অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া সঠিক হবে কিনা তা বিবেচনার সময় পক্ষগণের সুবিধা ও অসুবিধার ভারসাম্য বিবেচনা করতে হবে। অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করলে অপর পক্ষের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, অস্থায়ী নিষেধাজ্ঞা না দিলে প্রার্থীর চেয়ে অধিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। যেসব ক্ষেত্রে দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1878-এর বিধান অনুযায়ী স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা হয়, সেক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা না দেওয়া হলে, যদি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা অর্থহীন হয়ে পড়ে তাহলে সেই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন ও দেওয়ানি কার্যবিধির অধীন নিষেধাজ্ঞার আদেশ দেওয়া আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। তাই আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা ন্যায়পরায়ণতার সাথে দিতে পারে। যেহেতু বিলম্ব ন্যায়পরায়ণতা ব্যাহত করে, তাই আদালত অস্বাভাবিক বিলম্বে এরূপ প্রতিকার নাও পেতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার জন্য আবেদনকারী কি কি শর্ত পূরণ করতে হবে, আগের কথাবার্তা। এরপরে আমরা একটু দেখি যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্যর প্রতিকার বিষয়ে আলোচনা করুন। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য বা সত্যভঙ্গের প্রতিকার প্রদানে আদালতের ইখতিয়ার বিষয়ে আলোচনা করুন। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে বিবাদী নালিশি ভূমি হতে বেদখল করা হলে বাদী কি কি প্রতিকার প্রার্থনা করতে পারে প্রাসঙ্গিক বিধান সহ আলোচনা করুন। জামাল কর্তৃক দায়েরকৃত মামলায় আদালত বিবাদী রহিমের বিরুদ্ধে বিরোধীয় সীমানা প্রাচীর না ভাঙার জন্য একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। এই নিষেধাজ্ঞার আদেশ অগ্রাহ্য করে বেদে রহিম সীমানার প্রাচীর ভেঙে ফেলে এবং জামাল রহিমের বিরুদ্ধে কি প্রতিকার পেতে পারে, কোন আইনে, অ্যাডভোকেশন 2006 আসছে। দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার বা অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আদেশ কোনো পক্ষের উপর জারি করা হলে সে পক্ষের ওই আদেশ মান্য করা বাধ্যতামূলক। 39 আদেশের 2 অনুযায়ী যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করা হয় তাহলে নিষেধাজ্ঞার কোনো শর্ত ভঙ্গ করা হয়, তখন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরকারী আদালত দোষী ব্যক্তির সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারেন এবং উক্ত ব্যক্তিকে অনধিক 6 মাস মেয়াদের জন্য দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ দিতে পারেন। এরূপ ক্রোক 1 বছরের বেশি বলবৎ থাকবে না। উক্ত সময়ের পরও যদি অবাধ্যতা বা চুক্তির লঙ্ঘন অব্যাহত থাকে তাহলে সম্পত্তি নিলামে বিক্রয় করা যাবে। বিক্রয়লব্ধ অর্থ হতে আদালত বাদীকে উপযুক্ত অর্থ ক্ষতিপূরণ হিসেবে প্রদান করবেন এবং অবশিষ্ট অর্থ থাকলে মালিককে ফেরত দিবেন। এরপরে হচ্ছে হলো অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের পর একই আদালত কি পরবর্তীতে পরিবর্তন বা রদ করতে পারেন, আইনের বিধান সহ আলোচনা করুন। দেওয়ানি কার্যবিধি 1908-এর 39 আদেশ বিধি 4 অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞার কোনো আদেশ কোনো পক্ষ অসন্তুষ্ট হলে সে পক্ষের আবেদন ক্রমে আদালত কর্তৃক উক্ত নিষেধাজ্ঞার আদেশ অবসান পরিবর্তন রদ করতে পারবে। এরপর দেখেন, নো অর্ডার of ad interim of temporary injunction without hearing opposite party is a permissible. দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর আপনার 39
এ বর্ণিত বিধানের আলোকে প্রস্তাবনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? The court shall not pass ex parte order of ad interim injunction without hearing the opposite party. The Code of Civil Procedure 1908 এর আদেশ 41 বিধি 5-এর আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা। তাহলে no order of an interim temporary injunction without hearing opposite party in permissible। এই প্রস্তাবকে আমি সম্পূর্ণ যৌক্তিক বা যথার্থ মনে করি। নিচে আমার মূল্যায়ন দেওয়া হলো। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের বিধি 3 অনুসারে নিষেধাজ্ঞা প্রদানের পূর্বে আদালত অপর পক্ষকে নোটিশ প্রদানের নির্দেশ দিবেন। তবে বিলম্বের কারণে নিষেধাজ্ঞা মঞ্জুরের উদ্দেশ্য ব্যাহত হলে সেক্ষেত্রে আদালত উক্ত নোটিশ ছাড়াও নিষেধাজ্ঞা প্রদান করতে পারেন। পরবর্তী 2003 সালে সংশোধনের মাধ্যমে পাঁচকো যুক্ত করা হয়েছে। পাঁচকো অনুযায়ী সরকার বা কোনো বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে এমন কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না যদি কোনো উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার বা কোনোভাবে জনস্বার্থ ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সরকারি আইনজীবীকে নোটিশ না দিয়ে তাদের শুনানির সুযোগ দিয়ে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে বা প্রত্যাখ্যান করা যাবে। এ থেকে বোঝা যায় যে এরূপ নিষেধাজ্ঞার বিষয়ে ব্যক্তির স্বার্থের চেয়ে জাতীয় বা রাষ্ট্রের স্বার্থ প্রাধান্য পাবে। বর্তমানে এটা একটা প্রতিষ্ঠিত নীতি যে উন্নয়নমূলক কাজ বা সরকারি কাজ ব্যাহত হতে পারে এমন কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। এরপরে বিধি 5 ক এর উপবিধি 2, 3, 4 এই মধ্যে বলা আছে কোনো বেসরকারি পক্ষ অন্য কোনো বেসরকারি পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত করলে আদালত নোটিশ ছাড়া তা মঞ্জুর করতে পারবে না। তবে বিলম্বের কারণে নিষেধাজ্ঞা অনুমোদনের উদ্দেশ্য ব্যাহত হলে সেক্ষেত্রে নোটিশ ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারি করা হয়। তাহলে অপরপক্ষ উপস্থিত হওয়ার জন্য 7 দিনের মধ্যে গুণাগুণের ভিত্তি করে শুনানি নিষ্পত্তি করতে হবে। আবেদনকারী পক্ষ শুনানির দিন উপস্থিত না হলে নিষেধাজ্ঞার আদেশ বাতিল হয়ে যাবে। আবেদনকারীর বিপক্ষে বিপক্ষে যদি মামলার সিদ্ধান্ত হয় তাহলে আদালত আবেদনকারীর পক্ষকে নির্দেশ দিবে যে 10,000 টাকা ক্ষতিপূরণ বা খরচ হিসেবে অপরপক্ষে প্রদান করার জন্য। কেউ যদি এরকম উল্টাপাল্টা নিষেধাজ্ঞা নেয় তাহলে এক্ষেত্রে 10,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এবং উপযুক্ত আলোচনা হতে দেখা যায় যে বিধি 5 ক সংযোজনের ফলে নোটিশ প্রদান করা ছাড়া শুনানি ছাড়া সরকারি উন্নয়ন কর্মসূচি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের সুযোগ নাই। এছাড়া যদি কোনো বেসরকারি পক্ষের বিরুদ্ধে নোটিশ ছাড়া অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে পরবর্তীতে শুনানির মাধ্যমে গুণাগুণের ভিত্তিতে এটা নিষ্পত্তি করতে হবে। এছাড়া তুচ্ছ কারণে হয়রানির উদ্দেশ্যে জাতীয় নিষেধাজ্ঞার আবেদনে নিরুৎসাহিত করার জন্য ক্ষতিপূরণমূলক খরচের বিধান করা হয়েছে। ফলে মোকদ্দমার হয়রানি বা দীর্ঘ সূত্রিতা লাঘব হবে ও ন্যায় বিচার নিশ্চিত হবে। এরপরে অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী কি কি সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে? অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তী নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা। অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে যেসব বদ্ধতা রয়েছে তা দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 39 এর মধ্যে উল্লেখ করা হয়েছে। নিম্নে তা দেওয়া হলো। বিধি 3 অনুযায়ী নিষেধাজ্ঞা প্রদানের পূর্বে আদালত অপরপক্ষকে নোটিশ প্রদানের নির্দেশ দিবেন। বিধি 3 ক অনুযায়ী নোটিশ আহ জারি না হয়ে ফেরত আসলে পুনরায় 7 দিনের মধ্যে নোটিশ বিজ্ঞপ্তি জারি করবে। এবং 5 ক অনুযায়ী 5 ক অনুযায়ী যে কোনো আদালত সরকারি আইনজীবীর উপর বিজ্ঞপ্তি নোটিশ জারি না করলে তাকে শুনানির সুযোগ প্রদান না করে বেসরকারি পক্ষের অনুরোধে সরকার বা বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে কোনো একতরফা অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করবে না। যদি অনুরূপ নিষেধাজ্ঞা কোনো উন্নয়ন কর্মসূচি বা কর্ম বাস্তবায়নের ক্ষেত্রে অনিষ্ট বা হস্তক্ষেপ করার আশু সম্ভাবনা থাকে তাহলে অন্যভাবে জনস্বার্থ অনিষ্টকর হয়। কোনো বেসরকারি পক্ষ অন্য কোনো বেসরকারি পক্ষের বিপক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত করলে আদালত নোটিশ ছাড়া তা মঞ্জুর করবে না। তবে দেরির কারণে নিষেধাজ্ঞা অনুমোদনের উদ্দেশ্যে ব্যাহত হলে সেক্ষেত্রে নোটিশ ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে। তবে বেসরকারি পক্ষের অপর অনুরোধ অপর
বেসরকারি পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পড়াতে হলে তাহলে অপর পক্ষকে হাজির হওয়ার জন্য 7 দিনের মধ্যে শুনানি নিষ্পত্তি করতে হবে। পরে যে পক্ষের অনুরোধে অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া আদেশ দেওয়া হয় সে পক্ষের বিরুদ্ধে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, দেখা যায় যে নিষেধাজ্ঞার জন্য অন্য পক্ষের ক্ষতি সাধন হয়েছে, তাহলে আদালত অন্য পক্ষ যে খরচ পাবে তার অতিরিক্ত 10,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ অনুমোদন করবেন। এরপরে আমরা দেখি যে একটি দেওয়ানি মামলার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হওয়ার কিছুদিন পর মামলাটি বাদীর অনুপস্থিতির কারণে খারিজ হয়। পরবর্তীতে মামলাটি দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর আপনার আদেশ 9 বিধি 9 অনুসারে পুনর্জীবিত হয়। উক্ত মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বলবৎ আছে কি? না। আলোচ্য অংশে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বলবৎ নেই। তদবিরের অভাবে তথা বাদীর অনুপস্থিতির কারণে মামলা খারিজ হলে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞা আর বলবৎ থাকে না। এমনকি খারিজ আদেশ রদ হওয়ার পরও মামলা পুনর্বহাল হলে তা নিষেধাজ্ঞার আদেশ পুনরুজ্জীবিত হয় না। এরপরে কখন একটি দেওয়ানি আদালত স্থানীয় পরিদর্শন এর আদেশ দিতে পারে? লোকাল ইন্সপেকশন, স্থানীয় পরিদর্শন বিষয়টি 39 আদেশের 7 এর মধ্যে আলোচনা করা হয়েছে। 7 অনুযায়ী মোকদ্দমার যে কোনো পক্ষের আবেদন ক্রমে আদালতের বিবেচনায় উপযুক্ত শর্ত সাপেক্ষে আদালত মোকদ্দমার বিষয়বস্তু আটক, সংরক্ষণ, পরিদর্শন করার আদেশ দিতে পারবেন। পরিদর্শনের ব্যাপারে যখন কোনো সম্পত্তির কাঠামো বা পুরাতন পুরাতন কিনা তা নির্ধারণ করার প্রয়োজন হয়ে পড়ে তখন কমিশন নিয়োগের মাধ্যমে বিষয়টি পরিদর্শন করাতে হবে। এরপরে আমরা দেখি অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্যটা কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন এক ধরনের নিষেধাজ্ঞা যা নির্দিষ্ট সময় বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। মামলা চলাকালীন সময়ে যে কোনো অবস্থায় এই ধরনের নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। মামলার বিষয়বস্তুতে স্থিতি অবস্থা বজায় রাখা জরুরি। হ্যাঁ, প্রয়োজন দেখা দিলে বিবাদী পক্ষের নোটিশ প্রদান না করে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশকাল পর্যন্ত যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তাকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলে। কারণ দর্শানোর নোটিশ যথাযথভাবে জারি করা ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। নোটিশ জারির পূর্বেই দরখাস্ত দায়ের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। এরপরে দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে নোটিশ জারিকালীন সময়ে ক্ষতি সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে না। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে নোটিশ জারির জন্য যে সময় প্রয়োজন সেসবের মধ্যেই আশঙ্কিত ক্ষতি সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। অস্থায়ী নিষেধাজ্ঞা মূল মামলার বিষয়বস্তু হতে উদ্যত হয়। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা একটা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে আবেদন হতে হবে। অস্থায়ী নিষেধাজ্ঞা মামলার বাদী বিবাদী উভয় পক্ষে শুনানির পর মঞ্জুর করা হয়। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুরির ক্ষেত্রে উভয় পক্ষে শুনানির প্রয়োজন হয় না। এটি একতরফাভাবে শুনানির পর জারি করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মূল মামলার বা আর্জির হতে পৃথক একটি আবেদন। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য সাধারণত পৃথক কোনো আবেদনের প্রয়োজন হয় না। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন প্রার্থনার অংশে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রার্থনা করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞার সাধারণ আদালতের নির্দেশ অনুযায়ী মূল মামলা বা চূড়ান্ত নিষ্পত্তি হওয়া বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কার্যকর থাকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশদানকাল পর্যন্ত। অস্থায়ী নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো মামলা চলাকালীন সময়ে বিষয়বস্তু স্থিতি অবস্থায় বজায় রাখা। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো অস্থায়ী নিষেধাজ্ঞা সংক্রান্ত আদেশদানকাল পর্যন্ত তাৎক্ষণিক মামলার বিষয়বস্তু স্থিতি অবস্থা বজায় রাখা। এরপরে দেখেন যে কে এল এম এজমালি সম্পত্তি দখলে থাকাকালে এর অন্য দুজনের বিরুদ্ধে বাটোয়ারা মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা চলমান অবস্থায় এল এর অংশের জমিতে নতুন ইমারত
নির্মাণের জন্য প্রস্তুতি নিতে থাকেন। কেএল এই অংশের জমি পাবেন মর্মে দাবিতে উক্ত নির্মাণ কাজ স্থগিতের জন্য আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দাখিল করেন। সংশ্লিষ্ট আইন ও নজির উল্লেখে অস্থায়ী নিষেধাজ্ঞার সম্ভাব্য ফলাফল লিখুন। দেখেন, ইস্যু অস্থায়ী নিষেধাজ্ঞার সম্ভাব্য ফলাফল কি হতে পারে, সিদ্ধান্ত বা কারণ। আলোচ্য অংশে বন্টনের মোকদ্দমা বিচারাধীন অবস্থায় শরিক এল তার ভোগ দখলে থাকা জমির অংশে নতুন ইমারত নির্মাণের প্রস্তুত নিয়ে থাকে, ফলে অপর শরিক কে নির্মাণ কাজ স্থগিতের জন্য আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দাখিল করেন। এরপরে কি করছে, উনি দরখাস্ত দাখিল করার পর আলোচ্য অংশে প্রার্থীতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা যাবে যদি 20 বিএলডি এডি 22 এই মামলায় আপিল বিভাগ অভিমত দেন যে বন্টনের মামলায় যেন কোনো শরিক নালিশের জমি অন্য কারো নিকট হস্তান্তর করতে না পারে বা সম্পত্তির প্রকৃতি পরিবর্তন করতে না পারে, এই মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা যাবে। এছাড়া অন্য আরেকটি বন্টনের মামলায় বিবাদী যেন বহুতল ভবন নির্মাণ করতে না পারে, এই মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করা হয়। নিম্ন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। হাইকোর্ট বিভাগ স্থিতি অবস্থায় স্ট্যাটাস কো এর আদেশ দিলে উভয় পক্ষ শরিক বিধায় আপিল বিভাগ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। অতএব উপযুক্ত নথিতে প্রতীয়মান হয় যে ক্যায়ের কর্তৃক অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে। তো মোটামুটি আজ এ পর্যন্ত, কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, বেশি বেশি করে পড়াশোনা করুন, আর কিছুদিনের মধ্যেই লিখিত পরীক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।